আবুধাবি থেকে আমি আপনাদের সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে সাবজেক্ট হচ্ছে নীরবতা। কিন্তু আজকে কথা বেশি বলা যাবে না। আমাদের নীরবতা কি জিনিস এবং এই নীরবতাটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমাদের চারদিকে অস্থিরতা চলছে, অসম্ভবভাবে অস্থিরতা। আর এই অস্থিরতার থেকে আমরা কিভাবে স্থির হয়ে নিজেদেরকে ভালো রাখতে পারি সেটা নিয়ে একটু ভাবছিলাম। মনে করেন দেশের থেকে ৪২ বছর যাবৎ দেশের বাইরে আছি। দেশের মাটি, তার স্পর্শ, তার দৃষ্টি অথবা আত্মীয় স্বজন তাদের স্পর্শ, এদেরকে রেখে একা এখানে অনেকটা আমার তো নীরবতার মধ্যেই আমার থাকতে হয়। তবে সৌভাগ্যক্রমে আপনাদের মতো জ্ঞানীগুণী এবং আগ্রহী আত্মাগুলো প্রতি বুধবার আমাদের সাথে আমরা একসাথে মিলিত হই। এই মিলন মেলায় আমরা একে অন্যের সাথে এক্সচেঞ্জ করি। আমি এর আগেও আপনাদের বলেছি যে আমরা আমরা উই ডিপেন্ডেন্ট সামথিং লাইক দ্যাট অটোমেটেড। আমরা মনে করি আচ্ছা ঠিক আছে এখন যাওয়ার কি দরকার, আমরা ইয়েতে ইউটিউবে এটা দেখে নেব। একটা কথা আপনাকে খেয়াল করতে হবে যে আজকে এ পর্যন্ত প্রায় ৪৩-৪৪ জন যারা জয়েন করেছেন প্রত্যেকে কিন্তু আমাকে ফোকাস করছেন। অর্থাৎ আমি কি বলছি কি শুনছি, আপনি যখন এই অ্যালাইনমেন্টটা অর্থাৎ রেডিও টিউনের মতো যেভাবে আপনারা অ্যালাইন করেছেন, ঠিক একইভাবে আমি কিন্তু আমার ট্রান্সমিশনটা আমার মননশীলতা যাই আমার মধ্যে আছে, এই আপনার ৪৪ জন মানুষের সাথে আমি সংযুক্ত হয়েছি। আর এই সংযুক্ত হতে পারায় আপনারা ভাবতে পারেন আমার কাছে দ্য ফ্লো, এনার্জি ফ্লো ইজ কামিং টুয়ার্ডস মি, আমার দিকে আসছে। তো আপনাদের আন্তরিকতা, আগ্রহ আমার অনুভূতিগুলোকে সাজিয়ে আপনাদের সামনে তোলার সুযোগ করে দেবে। তো বিষয়টা আপনার একটা জিনিস আপনাদেরকে একটু আমি বলে নেওয়ার চেষ্টা করছি। আজকেও আমার সাবজেক্ট যখন আমি ডিক্লেয়ার করি, আমি যখন অ্যানাউন্স করি, তখন আমার মধ্যে কিন্তু একটা ভিন্ন মাত্রায় একটা জিনিস আমার কাজ করে। সেটা ওই সাবজেক্টটাই, শব্দটাই আমার কাছে বারবার ঘুরে। এই কথাটা আমি আপনাদেরও বলবো, চেষ্টা করবেন আপনারা যে কোনো বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করতে চান, সেই শব্দের সাথে পারিপার্শ্বিক অবস্থানগুলোকে করার চেষ্টা করবেন, মিলানোর চেষ্টা করবেন। আর এই যে মিলানোর চেষ্টা করার যে অভিব্যক্তি, সেটাই হচ্ছে আপনার অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাটাই আপনার সাবকনশিয়াস মাইন্ডে যখন স্টোর হয়, ২১ দিন পরে একইভাবে যদি করেন, ২২ দিনের পরের থেকে আপনার কোনো কিছু ভাবতে হয় না। ওই স্টোর যে আপনার চিন্তা চেতনাটাই আপনার মধ্যে রিফ্লেকশন হবে, চলে আসে, প্র্যাকটিস করা শুরু করে দেন। তাই আমাদের কথা হচ্ছে যে আমরা চেষ্টা করব এই চমৎকার মানুষগুলোকে নিয়ে আমাদের সময়গুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই যে দেখেন নীরবতার ব্যাপারটা আপনাদের খেয়াল করেন, যখন আমরা স্বাভাবিক অবস্থায় আছি, হঠাৎ যখন তুফানের কথা শুনি, আপনারা শুনেন, তখন আপনাদের মনের মধ্যে কি চিন্তা হয়? বিশাল হাওয়া, অনেক ভাবে হাওয়া আসতেছে, গাছগুলা নড়তেছে, বাড়িঘর হিলতেছে, আপনার চাল উড়ে যাচ্ছে। এই যে একটা বিক্ষিপ্ততা, এই বিক্ষিপ্ততা কিন্তু আমাদের মধ্যে কিন্তু সতর্ক করে দেয়। তখন কিন্তু আমরা কেউ ঘরের বাইরে থাকি না, আমরা তখন ঘরের ভিতরে ঢুকে যাই। কেননা আমরা আমাদেরকে সেভ করতে চাই, আমরা আমাদেরকে নিরাপদে রাখতে চাই। ঠিক একইভাবে আপনারা যে চিন্তা করেন, এই যে আমাদের শরীরটা, এটা তো মহাবিশ্বের মতো। এই শরীরের ভিতরে যখন আপনার চিন্তা চেতনার যে তুফান যখন শুরু হয়ে যায়, কথা খুব ভালো করে খেয়াল করবেন, আপনার চিন্তা চেতনার যে তুফান শুরু হয়ে যায়, বাইরের মানুষ তারা কোনোভাবেই বুঝতে পারে না এ মানুষটার ভিতরে কি চলছে। শুধুমাত্র আপনি বুঝতে পারবেন যদি এটা কঠিন তুফান হয়, সেটা কিছু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনার চেহারার মধ্যে অবয়বে ফুটে উঠবে। আর এই যে তুফান, এই তুফান আপনার কি ধরনের ক্ষতি করে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যখন আমাদের বাইরে তুফান হয়, গাছ গাছালি ভেঙে যায়, উপড়ে যায়, বাড়িঘর ভেঙে যায়, টিন উড়ে যায়,
ফসল নষ্ট হয়, গরু ছাগল মারা যায়, বিভিন্ন কিছু একটা অঘটন হয়েছে আমরা চোখে দেখতে পাই। কিন্তু আমাদের মনের যে ব্যাপকতা, ব্যাপক তুফান যখন আমাদের মধ্যে আসে, ঘৃণাবোধ, অস্থিরতা, যাই কিছু হোক না কেন, এ কিন্তু আপনার বডি ব্লক গুলাকে ড্যামেজ করে দেয়। হোয়াট ইজ বডি ব্লক? এই শব্দটা, বডি ব্লকটা বলতে কোষ, সেল বলে যেটাকে। আমি এ ব্যাপারে আমি চেষ্টা করব যে আপনাদেরকে ভাবার জন্য। এই ভাবতে পারলে যখনই আপনি ভাবা শুরু করবেন, আপনি দেখতে পাবেন যে আপনি একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন। আমার কোনো শিখানো কোনো কথা না, আপনার নিজের সাথে বি প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিস করা শুরু করেন। আপনার বডি ব্লকটা যখন তুফানের মধ্যে, আপনার মনের ভিতরে যে তুফান শুরু হয়েছে, কষ্ট হোক, বেদনা হোক, যে কোনো ভাবে হিংসা হোক, বিদ্বেষ হোক, ব্যর্থতা হোক, যেই জিনিসগুলো আপনার ভিতরে আপনি যখন স্থান দিচ্ছেন, তখন এই তুফান আপনার বডি ব্লকের সবগুলোকে তছনছ করে দেয়, কিন্তু বাইরে থেকেও টের পায় না। আর এই যে যখন তছনছ হয়ে যায়, ওটা ওটা যখন স্থির হয়ে যায়, তারপরেও কিন্তু আপনার শরীর কিন্তু তার স্বাভাবিক অবস্থায় কাজ করতে পারে না। তখন যখন কাজ করতে পারে না, এই ভাষাটা হচ্ছে এরকম, তখন যখন কাজ করতে পারে না, তখন কিন্তু আমরা তাকে বলি কি, অসুস্থ হয়েছে মানুষটা। ঠিক আছে? কারণ তাদের স্বাভাবিকতা তার মধ্যে নেই। স্বাভাবিকতা মানেই হচ্ছে নীরবতা। নীরবতা মানেই হচ্ছে যে কথা বলা, কথা না বলা, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। আপনি এই যে স্বাভাবিকতা, স্বাভাবিকতাই হচ্ছে সত্য, এবং সেটাই হচ্ছে নীরবতা। তো আপনারা যদি একটু খেয়াল করার চেষ্টা করেন, শান্ত একটা দিঘির পাড়ে যদি আপনি বসে থাকেন, আপনার যদি কারোর এক্সপেরিয়েন্স থাকে, বিশাল দিঘি, সে দিঘির পাড়ে যদি আপনি বসে থাকেন, দিঘির উপরে যদি আপনার আপনার যদি দৃষ্টি যদি দেন, আপনি দেখবেন আপনার মধ্যে একটা কুলিং একটা সিচুয়েশন আপনার মধ্যে ক্রিয়েট হয়ে আসবে। একটা প্রশান্ত, শান্ত এবং অসম্ভব রকমের একটা ভালো লাগা বোধ আপনার মধ্যে সৃষ্টি হবে। যেমনি ভাবে গভীর রাতে ঝিঝি পোকা যখন আপনার ঝিঝি করে, আপনার যারা গ্রামে আছেন, শহরে তো ঝিঝি পোকা দেখার কোনো সুযোগ নেই, গভীর শান্ত অবস্থায় ঝিঝি পোকার ডাকও কিন্তু আপনার মনের মধ্যে তোলপাড় করে, সুন্দর চমৎকার অনুভূতির একটা অনুভবের সৃষ্টি আপনার মধ্যে দিয়ে দেয়। তো এই যে আমরা আমাদের আমাদের কাজ হবে যে আমরা এই যে বিশৃঙ্খল ভাবে আমাদের জীবন ব্যবস্থাকে যেভাবে নিয়ে যাচ্ছি, তার থেকে যে আমাদের সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে আমরা কিভাবে আমরা স্থিরভাবে আমরা একটা পর্যায়ে নিয়ে আসব, এবং এই নীরবতা নিয়ে, সাইলেন্স নিয়ে পৃথিবীর বিখ্যাত মনীষীরা কে কি বলেছেন, এবং আমি কেন এই সাবজেক্টটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনার জন্য বসলাম, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের আলোচনার শেষে আমরা প্রতিবারই আমরা কথা শেষ করে দেই, কিন্তু কিছু আমরা নিয়ে যাই না, কিছু প্র্যাকটিস আমরা নিয়ে যাব। তা হচ্ছে কিছু অভ্যাস। আমরা আজকে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা কিছু অভ্যাস আমরা সেটা করব, এবং সেই 5টা কি অভ্যাস আমরা আপনার সাথে শেষ পর্যায়ে আমরা আলোচনা করব। আপনার খাতা কলম নিয়ে থাকলে লিখে নেবেন কয়েকটা, এবং এটা আমরা সবাই জানি, কিন্তু যদি প্র্যাকটিস করি আমরা আমরা আমাদের জীবনে একটা সুন্দর সময় খুঁজে পাবো, এবং আমাদের একটা ডিসিপ্লিন জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। চলুন তাহলে আমরা চলে যাই আমাদের আলোচনার যে আসল জায়গায়। আপনারা একটু ভালো করে খেয়াল করেন, নীরবতা। দেখেন, আমি কিন্তু অনেক কিছু আমি এই প্রেজেন্টেশন তৈরি করার সময় আমি আমি আই রিয়েলি এনজয়, কারণ আমার প্রচুর জিনিস আমি কালেক্ট করেছি, একটার সাথে অন্যটার সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করেছি। কারণ আমি এখানে যে আনন্দ বা আমার মধ্যে যে যে জোয়ার আমার মধ্যে এসছে, অন্তত এই এই প্রেজেন্টেশনটা তৈরি করতে গিয়ে, ওর সাবজেক্টটা নিয়ে স্টাডি করতে নিয়ে, সেটা কিন্তু আমি যথেষ্ট ভালোভাবে উপলব্ধি করেছি। আমার এখন কাজ হচ্ছে সেখান থেকে, সেই ভালো লাগা থেকে আপনাদের জন্য কিছু আমি শেয়ার করব। আপনারা যদি মনে করেন, আমার সাথে যদি লিঙ্ক থাকেন ঠিক মতো, আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে। দেখেন, এখানে শুরুতেই একটা মেয়ে তার মুখের মধ্যে আঙুল দিয়েছে, তার মায়াটা কি? ইন্ডিকেশন হচ্ছে চুপ করো, চুপ মানে সাইলেন্ট। এটা হচ্ছে একটা উপমা হিসাবে আমি ছবিটা দিয়েছি। আবার দেখেন, আমি যে লিখেছি নীরবতা, তার উপর দুটো পাখি বসে আছে, কোনো কথা নেই, তার গলায় সুর নেই। ঠিক আছে?
তো এই যে কিছু কিছু শব্দ বা কিছু কিছু জিনিস সাইন আছে, এই সব জায়গায় আপনি যখন ফলো করতে পারবেন, আপনি দেখবেন আপনার ভিতরে একটা বিশাল একটা চেঞ্জ আসা শুরু করবে। আমরা শুধু দেখলাম স্লাইডটা সুন্দর হয়েছে, বুঝেছিলাম, সুন্দর বলেছে, কিন্তু প্রশ্ন করলাম কিছু বুঝলাম না। না, আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা চেষ্টা করবেন এখন থেকে প্রত্যেকটা জিনিসকে আপনার দৃষ্টিকোণ নিয়ে দেখার জন্য এবং বোঝার জন্য। চলুন আমরা নেক্সট স্লাইডটা দেখে নেই। কি দেখতে পাচ্ছেন? একটা বিশাল দিঘি বলেন, লেক বলেন, বিশাল এক বড় লেকের মধ্যে শান্ত পানির মধ্যে একটা নৌকো আছে, এবং দেখেন সে প্রকৃতির রিফ্লেকশনে ছবিটা পানির মধ্যে আসছে। একটু স্থির হয়ে একটু দেখেন, দেখার চেষ্টা করেন। আমার ছবিটা অনেক ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আমার মধ্যে যে অনুভূতি যেটা আমার আসছে, আই ক্যানট এক্সপ্রেস ইট, কিন্তু এই ছবি সে কথা বলে দিচ্ছে। আপনি দেখেন সন্ধ্যার আগ দিয়ে যখন এই দিঘির অথবা লেকের মধ্যে পানির যে রিফ্লেকশনটা, যদি আপনাদের কারো অভিজ্ঞতা হয়ে থাকে এভাবে জীবনটাকে নিয়ে যাবা, তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে। ঠিক তেমনি ভাবে আপনার গভীর রাত্রে যখন একটা মোমবাতি জ্বলছে, খেয়াল করেন, ফোকাস করেন, মোমবাতিকে ফোকাস করেন, আপনি দেখতে পাচ্ছেন যে মোমবাতি জ্বলছে, আশেপাশে অন্ধকার, কিন্তু আলো আপনি দেখতে পাচ্ছেন। এটার মধ্যেও কিন্তু একটা নীরবতা, একটা সাইন কিন্তু দেখাচ্ছে। আমার পুরো প্রেজেন্টেশনের মধ্যে আমি আজকে চেষ্টা করব যাতে কম করে কথা বলা যায়, আমি ছবি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন এর মধ্যে ডুবে যেতে। যখনই ডুবে যাবেন আপনি ভাবা শুরু করবেন, কানেক্ট করা শুরু করবেন, দেখবেন যে আপনার উপকার শুরু হয়ে গেছে। আপনি যেটা ভাবছেন, যেভাবে চিন্তা করছেন, দেখবেন যে আপনার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসা শুরু করছে। কিন্তু আমি কথা বলে গেলাম, আপনি কান দিয়ে শুনলেন, ওদিক দিয়ে ভালোই লাগলো, ভুলে গেলেন না। ছবি কিন্তু কথা বলে। এই ছবিগুলো কিন্তু আপনাকে সিরিয়াসলি আপনাকে চিন্তার মধ্যে ফেলে দেবে। তো আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে চেষ্টা করবেন ছবিগুলোকে রিফ্লেক্ট করার জন্য। আর আমি গতি নিয়ে আপনাদের সাথে থাকবো এই বাকি সময়টুকু। এখন আমি যে কথা বলেছিলাম যে এই সাইলেন্স অর্থাৎ নীরবতা জিনিসটা কোত্থেকে পেয়েছে, আমি এই রবার্ট স্যারডেলোর এই বইটা আমি সেদিন দেখছিলাম, এবং এর দেখার পরে আমার মধ্যে একটা শিহরণ জাগলো, এবং একটু ডিপ লেভেলে যখন আমি এটা প্রবেশ করলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় এই নীরবতা কিন্তু কঠিন ভাবে কাজ করছে। নীরবতা হচ্ছে যে পৃথিবীতে দেখেন, আপনার চিন্তা করে দেখেন, পৃথিবী পুরো মহাবিশ্ব কিন্তু ঘুরছে, কিন্তু আপনার কোনো সাউন্ড পাচ্ছেন? কোনো সাউন্ড নেই। যখন কোনো কাজ ভালো মতো হয় সেখানে কোনো আওয়াজ নেই। যখন যে কাজটা সঠিকভাবে হয় না তখন সেখানে আওয়াজ হয়। কথাটা ভালো করে আপনি চিন্তা করে দেখবেন। তো সেই জন্য আপনারা, আমরা সবাই যদি এই নীরবতা শব্দটা সম্বন্ধে আরো গভীরভাবে আমরা যদি চিন্তা করতে পারি এবং এটাকে নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে পারি, তাহলে দেখবেন যে আপনার মধ্যে there will not be any complaint, আপনার কোনো অভিযোগ, অভিমান কিচ্ছু আপনার মধ্যে আসবে না। আর যদি আপনি এই অর্থ যদি বুঝতে না পারেন, আপনি প্রতি পদে পদে আপনার মধ্যে কমপ্লেন আসবে, প্রতি পদে পদে হতাশা আপনার আসতে পারে। তো সেই জন্য এই শব্দটার গভীরতা অনেক বেশি। আমি কিছু কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করব। যেমন এখানে অনেক কিছু আছে, এটা হচ্ছে এমন একটা বিষয়, সে বিষয়ে আপনি যদি নিজেকে পুরোপুরি আপনাদেরকে এনগেজ না করেন, তাহলে কিন্তু এর গভীরে প্রবেশ করাটা কষ্ট। আর যদি প্রবেশ করতে পারেন তাহলে কোনো কথাই নেই। কিন্তু এটা কেন আমরা এখন প্রবেশ করতে পারি না? কেননা আমাদের কাছে ইনফরমেশন আর জিনিস এত সহজে আমাদের আশেপাশে আছে, যার জন্য প্রকৃতির কাছ থেকে যে নীরবতাটা শেখা, জানা, বোঝা, এটা কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমরা কি এখন সেই আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করছি। দেখেন পিথাগোরাসের নাম কে না শুনেছেন? দেখেন উনি কি বলতেছেন, উনি বলতেছেন নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে। যে নির্বোধ, আপনি সে এমন একটা প্রশ্ন করবে, এমন একটা কথা বলবে, তখনই বুঝতে পারবেন যে এর মাথায় কিছু নেই, এ আসলে কিছু বুঝে নাই, শুধু বলার জন্যই বলছে। আবার যে জ্ঞানী লোক, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। আপনি দেখবেন
আপনি দেখবেন সমাজের মধ্যে অথবা আপনার পরিবারের মধ্যে অথবা আপনার অর্গানাইজেশনের মধ্যে যারা সবসময় উৎপুর লেভেলে থাকে তারা কিন্তু কথা খুব কম বলে। যেমন আপনার বড় মাছগুলা সাগরের গভীরে যখন থাকে তার কোনো আওয়াজ আপনি পাবেন, ছোট মাছগুলাই কিন্তু পানির উপরে থাকে, তারা বেশি লাফালাফি করে। তো সিম্পল কথা, আমি কেন এই কথাগুলো বলার চেষ্টা করতেছি, পৃথকগ্রাস সূত্র দিয়েছে, কিন্তু সে পৃথকগ্রাসও কিন্তু সে জিনিসটাকে বোঝার জন্য আমার শুধুমাত্র আপনি মানুষ দেখে তার চাল চলন তার অভিব্যক্তি দেখে বুঝতে পারবেন এই মানুষের সাথে আপনার সময় কতক্ষণ আপনি দিতে পারেন। আর যদি সময় দিতে চান তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন। সেই জন্য একটা কথা আছে, ইংরেজিতে কথা বলে, নেভার আর্গু উইথ এ স্টুপিড পারসন, বিকজ আপনি যদি স্টুপিডের সাথে যখন আর্গুমেন্ট শুরু করবেন, ওর যে চিন্তা চেতনার যে লেভেল যেটা আছে সে ওই লেভেলে যখন আপনাকে অ্যাটাক করবে আপনি তো সেই লেভেলে নামতে পারবেন না, যার জন্য আপনি ফেল হয়ে আসবেন। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা কার সাথে কথা বলতেছি, কার সাথে আমরা মিশতেছি, কোন জায়গায় আমাদের সময়গুলো পার করতেছি, এবং এটা যখন করা শুরু করবেন আপনি দেখবেন পথ আপনাকে নিয়ে যাবে। আমি এই কথাটা বলি না, পথিক পথ তৈরি করে। আপনি আপনার জীবনের আসল লক্ষ্যে এভাবেই আপনি পৌঁছে যেতে পারবেন। দেখেন, আপনারা হয়তো খেয়াল করছেন আমরা অনেকেই মাঝে মাঝে নীরব থাকতে পছন্দ করি। সেটা হতে পারে আমাদের মনের দুঃখ অথবা বেদনার কারণে, মনটা খারাপ, কেন, কি হয়েছিল, এই একটা কারণ আছে, এই জন্য আমরা নীরব থাকতে পছন্দ করি। আপনি হয়তো চাচ্ছেন আপনার নীরবতাটা ভেঙে কিছু কথা সবার সাথে শেয়ার করতে। আমাদের মধ্যে অনেকেই নীরব থাকাকে পছন্দ করে। আসলে নীরবতা মানে চুপ থাকা নয়, নীরবতা মানে অনেক প্রশ্নের একটা উত্তর। আর আমরা জানি একটা প্রচলিত প্রবাদ আছে, তা হলো নীরবতাই সম্মতির লক্ষণ। আবারও সেই নীরবতা, দেখেন পাহাড়ের চূড়ায় মেয়ে বসে আছে, চুপচাপ বসে আছে, দিগন্ত দেখছে। আপনি ফিল করার চেষ্টা করেন, আপনারা কি এভাবে কোনো সময় একা বসেছেন? বা যদি না বসে থাকেন প্র্যাকটিস করেন। আর আপনারা যদি খেয়াল করেন এই নীরবতাটাই হচ্ছে মেডিটেশন, এটাই হচ্ছে ধ্যান। ঠিক আছে, এটাই হচ্ছে ধ্যান, এটাই হচ্ছে মেডিটেশন। এবং প্রত্যেকটা রিলিজিয়নে যে প্র্যাকটিস গুলো আমরা করি সেটা কিন্তু এই ধ্যান, এই নীরবতা, এই কনসেন্ট্রেশন। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন গভীর রাতে যদি অনেক দূরে একটা টুস করে একটা আওয়াজ হয়, আপনার সেই আওয়াজটা কিন্তু আপনার কানে আসতে পারে। দিনের বেলায় আপনি ঘরের এই ওই পাশের রুমে কিছু পড়ে গেছে, আপনি আওয়াজ পাবেন না কেন? বাইরে এত বেশি আওয়াজ, ওই জিনিসটা আপনার কানের মধ্যে পৌঁছতে পারবে না। তেমনি ভাবে আপনার মনের ভিতরে যে এই যে নীরব যে অবস্থানটাকে যদি আপনি করে আনতে পারেন, আপনি মনের অনেক কথা আপনি সহজে বুঝে যেতে পারবেন, আর মনের অনেক ইচ্ছাকে খুব সহজেই আপনি রূপান্তর ঘটাতে পারবেন। আমরা এই বিষয় নিয়ে আগামীতে আরো গভীরভাবে আলোচনা করব। আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা এখন ভাববেন 5 মিনিট পরে সে রেজাল্ট আপনাদের সামনে চলে আসবে। এবং ওই জিনিস বোঝার জন্য আমি আপনাদের সাথে যদি এই কথাগুলো এখন বলি, আপনাদের কাউর বিশ্বাস হবে না, বিশ্বাস করতে চাইবেন না, বিভিন্ন ডেফিনেশন আমার উপর চলে আসতে পারে। তো আমার যে ইচ্ছা যেটা, সেটা হচ্ছে একটা সময় যখন আসবে আমরা সেই লেভেলে আমরা পৌঁছে যাব, এবং তখন দেখবেন আপনার জীবনের প্রত্যেকটা ইচ্ছার রূপারূপ আপনিই দিতে পারবেন, যদি কিছু প্র্যাকটিস আমরা রেগুলার ভাবে করা শুরু করি। দেখেন, এই নীরবতা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে। যেমন এক জায়গায় বলেছে নীরবতা তখনই কথা বলে যখন ভাষা কথা বলতে পারে না। তো জানেন তো, যখন আপনি 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 কোনোভাবেই আপনি কমিউনিকেট করতে পারছেন না, তখন যদি চুপ থাকেন, তখন দেখবেন যে আরেকজন কিন্তু ভাববে যে উনি চুপ কেন, নিশ্চয়ই ওনার মধ্যে উনি কিছু বলতে চাচ্ছে। তখন শত ব্যস্ততা ছেড়ে সে কিন্তু আপনার কাছে আসবে আপনার কথাটা শোনার জন্য। তখন আপনি যে ভাষাই বলেন না কেন, তখন কিন্তু মেসেজটা পাস হয়ে যাবে। কিন্তু যদি একটা জায়গায় আপনি বিক্ষিপ্ত ভাবে আলোচনা চলছে, আপনি কিছু বলতে চাচ্ছেন, তাদের কথার মধ্যে বলতে পারেন, চুপ হয়ে যান, একটা কথাও বলবেন না, তখন সবার কিন্তু ফোকাস আপনার মধ্যে আসবে, বলবে যে উনি বোধহয় কিছু বলতে চাচ্ছে, বলতে পারছেন। তার মানে আপনার ফোকাসড হয়ে গেলেন। আর ফোকাসড হয়ে গেলেই
তখন যে তারা যখন আসবে আপনি ছোট্ট ভাবে যদি কথাটা বলেন তখন অত্যন্ত গুরুত্ব সহকারে সে কথাটাকে মানুষ নিবে। দেখেন নীরবতার কত সিরিয়াস একটা ইম্প্যাক্ট কিন্তু এর মধ্যে রয়েছে। এরপর বলছে কি একজন ভালো শ্রোতা হলে তোমাকে অবশ্যই নীরবতা কাকে বলে শিখতে হবে। এসব বিষয় নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আপনি যে ভালো শ্রোতা হতে চান, কোয়াইটলি আপনি শুনতে হবে, গভীরভাবে শুনতে হবে, চেষ্টা করতে হবে বুঝার জন্য, আর বুঝতে না পারলে তখন প্রশ্ন করতে হবে। আমাদের মধ্যে অনেকের একটা অভ্যাস আছে যে আমি যদি প্রশ্ন করতে পারি তাহলে কি হলো, আমাকে মানুষ ফোকাস করলো, আমি সবার সাথে পরিচিত হলাম। এটা কিন্তু বোকামি, এটা করা যাবে না। উরসুলা লেগুন এই কথাটা বলেছেন। এটা কিন্তু কঠিন। আমি কিছু কোটেশন গুলো এখানে এনেছি এই কারণে, কারণ এই জিনিসগুলো দিয়ে আমরা আমাদেরকে ইলাবোরেশন করে নীরবতাটাকে আমরা বোঝার চেষ্টা করছি। এরপরে অ্যালবার্ট হ্যাববার্ড বলতেছেন যে নীরবতাকে বুঝতে পারে না সে তোমার শব্দকেও খুব একটা বুঝতে পারবে না। এখন যে আমি আলোচনাটা করলাম, এখন আপনি নীরব আছেন, সে মানুষ তাহলে ওই মানুষ যেহেতু আপনার কাছে আসছে না, ওটাই ভালো, কারণ সে আপনাকে বুঝতেও পারে নাই, আপনার ও জায়গায় কোনো কথা না বলাই ভালো। একটা কথা হচ্ছে দূরত্ব সম্পর্কের ছেদ ঘটায় না। আমি আজকে এখানে আবুধাবি আছে, আপনারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গা অথবা দেশের বাইরে আছেন, এটাতে কিন্তু আমাদের সম্পর্কের কিন্তু একটা ঘাটতি হবে না। কিন্তু আমি যদি একটা এক্সাম্পল দিচ্ছি, নীরব হয়ে যায়, যেমন আজকে আমি সেশনটা না করে আমি অফ করে দিলাম, তখন আপনাদের প্রশ্ন আসে কি ব্যাপার, আমি কেন আজকে সেশন করলাম না, কৌতূহল হয়ে যাবে কি কারণ। তার মানেটা হলো আমি নীরব থেকেও আমি মেসেজ পাস করতে পারি। সেটাই বলতেছে দূরত্ব সম্পর্কের ছেদ ঘটায় না, বরং নীরবতাই তাই করে দেয়। যে তোমার ভাষার প্রাধান্য দিতে পারে না, নীরবতাই তার প্রতি সর্বোত্তম উত্তর। এগুলা কিন্তু আসলে কথাগুলো বলতেছি এই কারণে যে আমাদের সাবজেক্টটা আজকে যে কোয়াইটলি আমাদের চিন্তা করতে হবে যে কথাগুলো কেন বলেছে, কেন বলেছে। আমরা কিন্তু আগে কিন্তু এ ধরনের কোটেশন পড়তাম, চিন্তা করতাম, সে কথাগুলো আমরা কিন্তু এখন প্র্যাকটিস করি, কিন্তু এই ধরনের জিনিসগুলো এখন আমাদের প্র্যাকটিস না থাকার জন্যই উই হ্যাভ বিন লস্ট। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে এ বিষয় নিয়ে আমরা আরো গভীরভাবে অগ্রসর হব। এরপরে দেখেন এই নীরবতা নিয়ে আরো অনেকের অনেক কোটেশন আছে, যেমন বলতেছে আদুরি লর্ডে উনি বলতেছেন তোমার নীরবতা কখনোই তোমাকে রক্ষা করতে পারবে না। এখানে আবার আর একটা কথা আছে, এখানে বিভিন্ন ডাইমেনশনে নীরবতাটাকে বলানো হচ্ছে যে আপনি দেখলেন আপনি কোনো কিছু বলতেছেন না, বাট অনেক জায়গা আছে সে জায়গায় আপনাকে নীরবতা ভেঙে কথা বলতে হবে। আর এটা যদি আপনি করতে না পারেন, হয়তো দেখা যাবে আপনারা ফলস কন্ডিশনে পড়তে পারেন, অথবা আপনি নিজে শেষ হয়ে যেতে পারেন। তার মানে আমি নীরব মানে নীরব কিছুই বলবো না, যেখানে বলা দরকার বলতে হবে, যেখানে বলা প্রয়োজন। এখানে দুটা জায়গা আছে, একটা হচ্ছে যেখানে অপ্রাসঙ্গিক ভাবে কোনো আলোচনা হচ্ছে, যেখানে আপনার কথার সাথে তারা বুঝতেছে না, সেই জায়গায় আপনি নীরব হয়ে যাবেন। ওরা যদি বুদ্ধিমান হয় তাহলে আপনার কথাকে পরবর্তী পর্যায়ে আপনার কাছে ফিরে আসবে, তখন আপনি শান্তভাবে যদি কথা বলেন প্রত্যেকে আপনার কথাটা নিবে। আবার একটা জায়গায় আছে যে ভুল কিছু করতেছে কিন্তু আপনি চুপ হয়ে আছেন, কথা বলতেছেন, কিন্তু এখানে আপনার দায়িত্ব আছে, সেটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি নিজেকে সেভ করতে পারবেন না। ইয়েভগেনি ইয়েভতুশেনকো উনি বলছেন কি, যখন সত্য নীরবতা দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেই নীরবতা হলে একটি মিথ্যার সমান। মানে দেখেন কঠিন ভাবে বলতেছে, যখন সত্য নীরবতা দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেই নীরবতা হলো একটি মিথ্যার সমান। তাই তো উনি মিথ্যা কথা বলতেছে, আপনি চুপচাপ, ঠিক আছে, আপনি চুপচাপ থাকতেছেন, কিন্তু তাহলে কি হলো, আপনি মিথ্যাকে আপনি অ্যাকসেপ্ট করে ফেললেন। দেখেন এইগুলাকে আমরা যখন একটু গভীর ভাবে চিন্তা ভাবনা করি তখন কিন্তু আপনাদের একটা ভিতরে একটা কিন্তু তুফান শুরু হয়ে যায়। তখন আমাদের ভাবতে হবে কোনো কথার আগে কখন কোন জায়গায় কিভাবে কোন কথা বলা যায়। একটা গল্পের কথা হঠাৎ মাথায় চলে আসলো, আমি একটু আপনাদের এই ডেফিনেশনের মাঝখান থেকে গল্পটা বলি। যেমন অনেক সময় আমরা কথা সরাসরি বলে ফেলি, আমরা চিন্তা করতে পারি না, যার জন্য সত্যি কথাটার জন্য আপনি কিন্তু পানিশড হবেন। আবার এই সত্যি কথাটা যদি ঘুরায় বলতে পারেন একটা টেকনিক্যালি, তাহলে দেখা যাবে যে আপনি এখান থেকে বের হয়ে আসতেছেন। তাহলে গল্পটা হচ্ছে এরকম, একবার এক দেশে রাজা ছিল, সে রাজার স্বপ্নে দেখলো, খুব খারাপ একটা স্বপ্নে দেখলো, দেখার পরে
তখন ওই সেই রাজ্যের তার যে সবচেয়ে সভাসদের মধ্যে একজন এই স্বপ্ন তত্ত্ব নিয়ে এসে বলতে পারতো কি ঘটনা ঘটতে পারে। তখন যখন বললো যে তুমি বলো যে আমার এই স্বপ্নের কি কারণ, এই কারণগুলো আমি দেখতেছি, এটা কি কারণ, এর পিছনে কি রহস্যটা কি, তখন উনি বলে ফেললেন একদম সরাসরি কাঠখোট্টা ভাবে বলে ফেললেন যে আপনার যত সন্তান সন্ততি যারা আছে সবাই কিন্তু মারা যাবে, একে এক করে সবাই মারা যাবে। এটা হচ্ছে স্বপ্নের তত্ত্ব। রাজা এই কথা শুনে তাকে পানিশমেন্ট দিয়ে তাকে জেলে ভরে দিলেন। এত বড় একটা খারাপ কথা তুমি আমাকে বলতেছো, এটা কিভাবে সম্ভব, একদম ডাইরেক্টলি বলছে। তার পরবর্তী পর্যায়ে আর একজনকে যায় যখন আর একটা এক্সপার্টকে নিয়ে আসলো, ওনাকে যখন বলল উনিও কিন্তু একই কথা বললেন, কিন্তু ওখানে আর একটা জিনিস উনি বললেন যে হ্যাঁ আপনার আপনার ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনরা আপনার যারা আছে এরা সবাই মারা যাবে, এইভাবে মারা যাবে, কিন্তু আপনি তার থেকে বেশি বাঁচবেন। কিছু বুঝতে পারলেন? কিন্তু আপনি তার থেকে বেশি বাঁচবেন, তার মানে সেও মারা যেতে পারতো কিন্তু সে মারা যাচ্ছে না, সে বেঁচে বাঁচবে। এই যে পজিটিভলি কথাটা যখন বলার পরে তাকে পুরস্কৃত করা হলো। দেখেন কত সূক্ষ্ম একটা কথা, আমরা অনেক সময় আমরা জানি না যে আমরা কিভাবে কখন কোন জায়গায় কোন কথা আমাদের বলতে হবে। ছোট একটা গল্প কিন্তু কিন্তু গভীর তত্ত্ব এর মধ্যে আছে। তো তেমনি ভাবে আমরা এখন যেসব কথা আলোচনা করছি এই কথাগুলো অনেক গভীর কথা। আমি কিন্তু এর এই ডেফিনেশন নিয়ে আমি টুকটাক এটা দিয়ে আমি শেষ করতে পারতাম, কিন্তু আমি জানি আপনারা যারা আজকে উপস্থিত আছেন প্রত্যেকে প্রজ্ঞাবান এবং জ্ঞানী এবং প্রত্যেকে শেখার একটা আগ্রহ আছে। অবচেতন ভাবেই আপনারা জানতে চান, শিখতে চান, বুঝতে চান এবং সত্যটাকে প্রতিস্থাপিত করতে চান নিজের মধ্যে। যার জন্য আমি এই কালেকশন গুলো করেছি আপনাদের শেয়ার করার জন্য। আপনি সময় করে এটা নিয়ে ভাববেন, চিন্তা করবেন, আপনি দেখবেন এই জিনিসটা আপনাকে কতটুকু আপনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এরপর নীরবতা হলো এক মহাশক্তির আধার। কে বলেছে? লাও জু। দেখেন অল ফিলোসোফার, টপ ক্লাস ফিলোসোফার, তারা বলছে নীরবতা হলো একটা মহাশক্তির আধার। দেখবেন যারা টপ লেভেলের মানুষ তারা কিন্তু অনেক সময় কথা বলে না, চুপচাপ বসে আছে। তার মানেটা কি? এখানে অনেক মেসেজ দিচ্ছে। মিথ্যা শুধু কথার দ্বারাই নয় বরং নীরবতা দ্বারাও করা যায়। অ্যাড্রিয়েনি রিচ, অ্যাড্রিয়েনি রিচ, সবচেয়ে বাজে মিথ্যাগুলো সবসময় নীরবতা দ্বারাই সাধিত হয়। এটা আপনারা বুঝতেছেন, মানে যারা অনেক সময় মিথ্যা কথা বলতেছে যখন আপনি সেটাকে প্রতিবাদ করতেছেন না, তার মানে ওটাকে স্ট্যাবলিশ করতেছেন। রবার্ট লুইস বলেছেন। নীরবতা যখন মিথ্যা তখন নীরব থাকা সহজ হয় না। ভিক্টর হুগো। আসলে সত্যি আপনি খেয়াল করে দেখেন, আপনার মধ্যে সত্যি আপনি যে মানুষ হিসেবে যদি আপনি সলিড একটা কিছু হন তখন কিন্তু এই যে আপনি মিথ্যা যখন কেউ বলে তখন আপনি থাকতে পারেন না, কিন্তু আপনি সেটাকে ডিফারেন্ট এবং টেকনিক্যালি সেটাকে ট্যাকেল করতে হবে। চার্লস ডি গাউলে বলেছেন নীরবতা হলো ক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র। ইউরোপিডেস বলেছেন তোমার প্রখর নীরবতা তোমার সম্মতিকে নির্দেশ করে। ওই যে নীরবতা সম্মতির লক্ষণ, একই কথা বিভিন্নভাবে বলছে। নীরবতা কোনো ফাঁপা বলি নয় বরং তা হলো হাজারো উত্তরে ভর্তি। নীরবতা হলো একজন প্রকৃত জ্ঞানীর প্রতি উত্তর। ইউরোপিডিস। দেখেন এই কথাটা আমি আগেই বলেছি, দূরত্ব সম্পর্কে ছেদ ঘটায় না বরং নীরবতা তা করে দেয়। দেখেন আমি কিছু ছবি এখানে দিয়েছি, দেখেন এই যে গাছের থেকে যে পানির ড্রপটা পড়ছে কোনো সাউন্ড কিন্তু নেই, কিন্তু চুপচাপ there are a lot of signs are there on this picture। তেমনি ভাবে আমাদের প্রত্যেকটা শিক্ষা যেটা আছে, আমরা জ্ঞান যেটা আমরা অর্জন করার চেষ্টা করছি সেটাকে পড়ে বুঝে এইভাবে নীরব ভাবে আপনার মধ্যে অ্যাডাপ্ট করতে হবে। আর এটা যখন আপনি অ্যাডাপ্ট করবেন ইট গোজ ব্যাক টু, অর্থাৎ আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে রেকর্ডেড হয়ে গেল। আর এরকম রেকর্ড হওয়া মানে সেটা আপনি অ্যাকসেপ্ট করলেন, আপনার চেতনার মাঝখানে এটা কিন্তু রিফ্লেক্ট করবেই। আবার কি বলতেছেন নিতিন নামডেও, উনি বলতেছেন ভাষা তোমার মনকে সন্তুষ্ট করতে পারে তবে নীরবতা তোমার আত্মাকে প্রশান্ত করবে। লাভলি ওয়ার্ড। আমি যে কথা বলতেছি, এই যে আমার কথা শুনে আপনার মনটা আপনার হয়তো ভালো লাগতে পারে, কারো বিরক্তিও লাগতে পারে, কিন্তু যদি আপনি সাইলেন্টলি একটা জায়গায় আপনি বসে চুপচাপ নিজেকে যদি ফোকাস করেন আপনি দেখবেন যে আপনার অস্থিরতা গুলো
উড়ে যাচ্ছে, আপনি একটা স্থির অবস্থানে আপনি চলে আসবেন, তখন আপনার আত্মা অনেক প্রশান্তি পাবে। নীরবতাকে নিজের দুর্বলতা নয়, নিজেকে শক্তি বানিয়ে ফেলো। কোনো সময় ভাববেন না যে আপনি কথাবার্তা বলেন না, চুপচাপ থাকেন, এটা ভাববেন না যে আপনি উইক। নো, যেখানে প্রয়োজন সেখানে বলবেন, যেখানে প্রয়োজন না সেখানে বলার প্রয়োজনই নেই। এরপরে তো প্রবাদ আছে, নীরবতা সম্মতির লক্ষণ। আর রুমি বলেছেন, কখনো কখনো তোমাকে কিছু বলতে হয় না, নীরবতাই পুরোটাই বলে দেয়। একই কথাই কিন্তু আমরা ঘুরে ফিরে আসতেছি। কি দেখতে পাচ্ছেন দিঘির পারে যে আপনি গাছ, তার রিফ্লেকশনটা কিভাবে, কেমন লাগছে আপনাদের? এরপরে নীরবতা নিয়ে আপনি দেখেন যে পানির যে দিঘির মধ্যে পানির যে পড়ে, দেখেন পানির যে ড্রপ গুলা পড়তেছে, এই সাইকেল গুলা খেয়াল করছেন? এখানে চিন্তার কিন্তু অনেক কিছু আছে। এই যে সাইকেলটা হচ্ছে, এটা কিন্তু এর কিন্তু শেষ নেই। এই দিঘির যে এই যে আপনি সার্কেল হচ্ছে, এটা কিন্তু মহাবিশ্বের মধ্যে চলে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আপনার চিন্তা চেতনাও কিন্তু এভাবে রিফ্লেক্ট করে এবং এভাবে আপনার চলতে থাকে। আপনার আপনার যে নিস্তব্ধ, এই যে আপনারা এই নিস্তব্ধ শব্দটা, যে এই নিস্তব্ধ শব্দটাই মানে নিঃশব্দে কঠোর পরিশ্রম যদি আপনি করেন, সাইলেন্ট আর কোনো পরিশ্রম যদি করেন, কেউ জানতেছে না, তাহলে এরপরে শোনা যাবে যে আপনি যে সফল হয়েছেন, এটা বাই ডিফল্ট চলে আসবে, তখন ওটার আওয়াজ বের হবে। নীরবতার এই যে নীরবতা শব্দ, এই নীরবতার সাথে কিন্তু নম্রতা হওয়া কিন্তু অত্যন্ত জরুরি। ঠিক আছে? তো আমাদের কথা হচ্ছে যে নীরবতা, আপনি যখনই নীরব হবেন তখন সফট হয়ে আসবেন। আপনি যখন চিৎকার করবেন, দেখবেন আপনি কিন্তু ইউ বিকাম এ ভেরি হার্ড পারসন। তখন আপনি কিন্তু ইউ উইল নট বি ইন এ রাইট শেপ। এরপর বিউটিফুল একটা কথা এখানে কি বলতেছে, আপনি যখন নীরব থাকেন কেবল তখনই আপনি উচ্চতর জ্ঞান, আপনি যখন নীরব থাকেন কেবল তখনই আপনি উচ্চতর জ্ঞান, উচ্চ শক্তি উপলব্ধি করতে পারবেন। এজন্য লোকেরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলে নীরব থাকে। আমরা যখন আল্লাহর কাছে, আমরা যখন দোয়া চাই, আমরা কিন্তু চুপচাপ চুপচাপ নীরবে কিন্তু দোয়াটা করি। গভীর রাত্রে আমরা উঠে দোয়া করি। এই যে দোয়া, এটা কিন্তু নীরবে নীরবেই আপনার হয়ে থাকে, মনে মনে আমরা করে থাকি। আপনার সজ্ঞাততা শুনতে আপনাকে গোলমাল থেকে দূরে সরে যেতে হবে। যদি আপনি নিজেকে বুঝতে চান, জানতে চান, এইভাবে মেডিটেশনের জন্য আপনি একটা জায়গায় চলে যান, নীরব জায়গায় নিজেকে রাখেন, আপনি দেখবেন যে আপনার যেরকম একটা হাউসে যখন পানি ঘোলা হয়ে যায়, তাকে ছেড়ে দেন 24 আওয়ার্স, কিছুক্ষণ 24 আওয়ার্স পরে আপনি দেখবেন ময়লাগুলো নিচে পড়ে গেছে, উপরে পরিষ্কার পানি চলে এসছে। তেমনি ভাবে আমরা যদি আমাদেরকে কিছু সময় এভাবে নীরবতার মাঝখানে রাখতে পারি, যেটা বলে মেডিটেশন হোক, আপনার আপনার নামাজ দোয়া হোক, আপনি যেভাবে যেটা প্র্যাকটিস করেন যদি করেন, আপনি দেখবেন যে অটোমেটিক্যালি ইউ উইল বি এ বেটার শেপ। এরপরে দেখেন, আমরা উপরওয়ালাকে যদি আমরা খুঁজে পেতে চাই, এবং তিনি গোলমাল ও গোলযোগের মধ্যে আপনি তাকে খুঁজে পাবেন না। ঈশ্বর নীরবতার বন্ধু, অর্থাৎ আপনি আল্লাহ সবসময় পছন্দ করে আপনি যখন কোয়াইটলি তাকে ফোকাস ওয়েতে আপনি তাকে কল করবেন, দেখবেন যে আপনার সাথে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে দিচ্ছে এবং ইউ গেট দ্য অ্যান্সার ফ্রম দেয়ার। যেভাবে আপনি খেয়াল করে দেখেন কিভাবে প্রকৃতি, গাছ, ফুল, ঘাস নীরবে নীরবে কিন্তু বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে, কেউ কিন্তু জানে না। মাটির নিচে বীজটা যখন হঠাৎ করে আপনার বের হয়ে আসলো, কেউ কিন্তু দেখেও নি কবে এসে আপনার বীজের থেকে অঙ্কুর উদ্গম হয়েছে। যেমন আকাশের তারা, চাঁদ, সূর্য, দেখেন কিভাবে তারা নিস্তব্ধতায় চলে, কোনো সাউন্ড নেই। যে কথা আমরা বলছি, পুরো পৃথিবী ঘুরতেছে, কোনো সাউন্ড নেই। আত্মাকে স্পর্শ করতে সক্ষম হওয়ার জন্যই আমাদের নীরবতা একান্ত প্রয়োজন। প্রকৃতি নিঃশব্দে কাজ করে, তবুও বাতাসের প্রবাহ, সুন্দর আকাশ, গাছ, ফুলগুলো, যখন আমরা কেবল তাদের দিকে তাকাই, তখন শব্দহীন সবচেয়ে সুন্দর অবস্থান আমাদের মধ্যে সৃষ্টি হয়। আপনি দেখবেন বাতাসে কিন্তু গাছ দুলছে, তাই আপনি দেখবেন যে ঝিরঝির করে বাতাস বয়ে যাচ্ছে, দেখবেন আপনার ওটা কিন্তু আপনার মধ্যে একটা শিহরণ জাগাবে। ওটা কোনো সাউন্ড নেই, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু আপনি সেখান থেকে আনন্দ খুঁজে পাচ্ছেন। আবার এই যে
এই নীরবতার মধ্যেও কিন্তু বিষণ্ণতা আছে। দেখেন পাখিটা গাছে বসে আছে, কি যেন চিন্তা করছে, হয়তো তার সাথী কোথায় আছে সে দেখছে না। এটাও কিন্তু নীরবতারই একটা অংশ। নীরবতা একজন দুর্দান্ত শিক্ষক, এবং এর পাঠগুলি শিখতে আপনাকে অবশ্যই এটির দিকে মনোযোগ দিতে হবে। আপনার অন্তর্নিহিত নীরবতার সাথে কিভাবে আচরণ করতে হবে তা জেনে সৃজনশীল অনুপ্রেরণা, জ্ঞান এবং অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। মহান সুফি কবি রুমি যেমন লিখেছেন, কেবল প্রবাহমান জল শান্ত হয়ে যায় এবং সূর্য ও চাঁদ আপনার সত্তার প্রতিচ্ছবি ঘটাবে। এটা দীপক চোপড়া ফেমাস, উনি এই কোটেশনটা দিয়েছেন। এরপর বলতেছেন, আপনার নিজের আভ্যন্তরীণ উপহার আপনার সৃজনশীলতা এবং প্রজ্ঞাকে আলোকিত করার জন্য আপনার মন এখনো স্থির থাকতে হবে, এখানে স্থির থাকতে হবে। আব্রাহাম লিঙ্কন কি বলছেন, যখন তারা প্রতিবাদ করে তখন নীরবতা মানুষকে কাপুরুষ করে তোলে। অর্থাৎ যখন কোনো জায়গায় প্রতিবাদ চলছে, যদি আপনি নীরব সেখানে থাকেন, তার মানে আপনি ভীতু, আপনি সে প্রতিবাদের সাথে আপনি শরিক হচ্ছেন না, আপনি জানতেছেন যে এটা এটা সত্যি, কিন্তু আপনি তার সাথে নাই, তখন তাকে কাপুরুষ বলে। আপনি আব্রাহাম লিঙ্কনের ফেমাস কোটেশন। একটু ডিপ ব্রিথ নেন, দেখেন ডিপ সাইকোলজিটা কি। যে এসব বিষয়গুলো হচ্ছে যে এটা প্রয়োজন হয় কি, আমাদের যদি সামনাসামনি আমরা থাকতে পারি, আমাদের এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করা যায়। যেহেতু আমি আপনাদের দেখতে পাচ্ছি না, তারপরে আপনি ফিল করেন যে আপনার গভীর যে মনোবিজ্ঞান, যেটা আপনার এর মধ্যে যাবে ঢুকতে হয়, এগুলো কিন্তু এইভাবেই ঢুকতে হয় এবং ভেরি কোয়াইটলি এর মধ্যে প্রবেশ করতে হয়। কথা খেয়াল করবেন, মানুষ যখন আপনার সীমানায় পা দেয়, অর্থাৎ আপনার কাজ করছেন সে সময়, অর্থাৎ আপনার বাউন্ডারিতে, এটা আপনার এরিয়া, অর্থাৎ আপনার যে এলাকা, তার মধ্যে যখন হঠাৎ করে ঢুকে পড়ে, যেটা তার কোনো অধিকার নেই, তখন কিন্তু যে আপনি কথা বলতে না পারেন, এটা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হয়ে আসবে। পাবলিয়াস সাইরাস কি বলেছেন, আমি প্রায়শই আফসোস করি যে আমি কথা বলেছি, আমি কখনো চুপ করে থাকিনি। মানে অর্থাৎ আপনি বিবেকবান মানুষ যদি হন, আপনার একটা দায়িত্ববোধ আছে, সেই হিসাবে আপনি আপনার কথা বলতেই হবে, আপনি নীরবতাকে ভঙ্গ করতেই হবে। আর না করে চুপ থাকলে সেটা কিন্তু আপনি ইন ওয়ান ওয়ে আপনি এটাকে কিন্তু সাহায্য করছেন না। আপনি নীরবতার মানে এই নাই যে সবসময় মুখ বন্ধ রাখবেন। নীরবতা হচ্ছে তখনই আপনি করবেন যখন আপনি আপনার মধ্যে অস্থিরতা, আপনার মধ্যে একটা বিশাল একটা অবস্থানে তৈরি হয়েছে, তখন সেখান থেকে মুভ করার জন্য নীরবতা হচ্ছে এক ধরনের মেডিকেশন। স্প্যানিশ প্রবাদ আছে যে আপনি যখন যা বলতে যাচ্ছেন তা নীরবতার চেয়েও সুন্দর। ওয়াও, আপনার মুখটি খুলুন। বিনা কারণে কথা বলা স্বাস্থ্যকর নয়। কঠিন একটা কথা। বিনা কারণে কথা বলা স্বাস্থ্যকর নয়। আপনি যখন মানুষের সামনে শান্তি, প্রজ্ঞা বা ভালোবাসা আনতে পারেন, তখনই কথা বলুন। যদি আপনি কথা বলার মাঝ দিয়ে মানুষের মধ্যে একটা পরিবর্তন আনতে পারেন, তাহলেই আপনি কথা বলেন। তা না হলে মানুষের আপনি কান ঝালাপালা করার তো অধিকার কাউন নেই। এখন আমি যে কথাগুলো বলতেছি, যদি এই কথার মাঝখানে যদি আপনাদের মধ্যে যদি প্রশান্তি না আসে, আপনাদের সামান্য চিন্তার মধ্যে একটু একটু পরিবর্তন না আসে, তাহলে আমার এই এই কথা বলাই বৃথা। আমি সেই একইভাবে কথা হচ্ছে যে আমি চেষ্টা করছি, আমি যতটুকু বুঝতে পারছি। আর আবারও পুনরায় বলছি, যেহেতু ডাইরেক্টলি ইন্টারাকশন নেই, সেহেতু অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। তো আমার মনে হয় যে আপনারা আমাকে বুঝতে পারছেন। আমরা যদি বুদ্ধিমান হই তবে নীরবতা বুদ্ধিমান হয়, তবে আমরা বোকা হলে বুদ্ধিমান বুদ্ধিমান হয়। আমরা যদি বুদ্ধিমান হই তবে নীরবতা বুদ্ধিমান হয়, তবে আমরা বোকা হলে তাও বুদ্ধিমান হয়। চার্লস ক্যালবে কল্টন এই কথাটা বলেছেন। যা কিছু তৈরি করা হয় নিঃশব্দ থেকেই উদ্ভূত হয়। আপনি দেখেন একই কথা, কিন্তু যারা সায়েন্টিস্ট বলেন, যারা আবিষ্কার করেছে আপনি সারা জীবন, দেখবেন যে এরা কিন্তু ভেরি কোয়াইটলি কাজ করে গেছে। তাদেরকে অনেকে পাগল, অনেকে অনেক কিছু কমেন্টস করেছে, কিন্তু সে কিন্তু নীরব ভাবে তার মাথার মধ্যে সেটা নিয়ে কাজ করেছে, তার স্বপ্ন সে ফোকাস করে নিয়ে এসে তার জায়গায় পৌঁছে গেছে। তো নীরবতা হচ্ছে এমন একটা জিনিস, সেখান থেকে আপনার জীবনের প্রত্যেকটা জায়গায় আপনি ফিরে আসতে পারেন।
এখানে বিউটিফুল কোটেশনটা, এখানে খুব সুন্দর একটা কথা বলছে, নীরবতা মানে অহংকার নয়, নীরবতা মানে ধৈর্য। একটু ভালো করে খেয়াল করেন, নীরবতা মানে অহংকার নয়। অনেকে আছে না, উনি কথা বলছে না, উনি অহংকারী। না, তার মানে আমি ধৈর্য সহকারে একটা অপ্রাসঙ্গিক জিনিসটাকে আমি চুপ করে আছি, ধৈর্য সহকারে রাখছি, যাতে এটা কনফ্লিক্টের সৃষ্টি না হয়। অথবা আমি বেশি জানি, সে অহংকার, সেভাবে আমি অহংকারও দেখাচ্ছি না। এটা হচ্ছে আমার ধৈর্যেরই পরীক্ষা, হচ্ছে এই নীরবতা। প্লুটার্ক কি বলতেছে দেখেন, সঠিক মৌসুমে নীরবতায় হলো জ্ঞান এবং যে কোনো বক্তব্যের চেয়েও ভালো। যখন প্রয়োজন, যে সিজনে যে অবস্থায় আপনার কথা বলার প্রয়োজন আছে অথবা প্রয়োজন নেই, সেখানে মৌন থাকাই উত্তম। আবার কি বলতেছে, নীরবে অনেক শক্তি আছে, নীরবের অনেক শক্তি আছে। আপনি যখন আপনার প্রিয়জনের সাথে একটি দুর্দান্ত মুহূর্ত ভাগ করছেন, তখন এটি যুক্তি এটি যুক্তি থামাতে বা সংযোগ করতে আপনাকে সহায়তা করতে পারে। মানে বুঝতেছেন, যখন আপনার এক পক্ষ ব্যাপকভাবে কথা বলছে, আপনিও কথা বলছেন, হঠাৎ আপনি তো অফ করে দেন, তখন দেখবেন ওই একই কথা আপনার প্রিয়জনের সাথে আপনার, তখন একটা সময় আসবে, তখন একটা সিচুয়েশন আপনাকে ওখানে আপনি সলভ করতে পারেন। মার্টিন লুথার কিং বলছেন নীরবতা সম্পর্কে, শেষ অবধি আমরা আমাদের শত্রুদের কথাটি মনে করব না, তবে আমাদের বন্ধুদের নীরবতা। আবারও নীরবতার একটা ছবি দেখেন, সমুদ্রের মাঝখানে পাথরের উপর দেখেন কিভাবে বসে আছে। উইলিয়াম পায়েল বলছেন, দেখেন এই বিউটিফুল ছবি, দেখেন এই প্রকৃতিগুলোর সাথে নিজেকে অ্যাড করার চেষ্টা করেন। সত্য নীরবতা মনের শান্তি, সত্য নীরবতা মনের শান্তি, এটা আত্মা। শরীরে কি ঘুম, পুষ্টি এবং সতেজতা। মন আমাদের নিয়ে যেতে পারে রোলার কোস্টার রাইডে, এক মুহূর্ত এটি 10 বছর আগে কি ঘটেছিল তা নিয়ে আমাদের চিন্তিত করে তোলে। এই যে মন, এই যে আপনি এটা আছে না, যখন হঠাৎ করে ব্যাকওয়ার্ড যদি করেন, আপনাকে অস্থির করে তুলতে পারে। পরের মুহূর্তে এটি অতীত সম্পর্কে আমাদের দুঃখ দেয়, যখন ওটা ভাবতে থাকি আমাদের কষ্ট দেয়। আপনার মনকে শান্ত করতে শিখুন, যাতে আপনি আপনার নিজের আত্মা শক্তিকে কাজে লাগাতে পারেন। এটা খুবই জরুরি। এই যে আপনি আসে না যে রোলার কোস্টার, হঠাৎ করে আপনি অতীতকে নিয়ে আপনি চিন্তা ভাবনা শুরু করে দিলেন, তখন আপনি অস্থির হয়ে যাবেন। আপনার ভিতরের যে জগৎটার মধ্যে একটা তুফান শুরু হবে, আর সেই তুফানের পরিণতিতে আপনি দেখা যাবে যে আপনার যে ভিতরে যে ব্লক গুলো আছে, সেল গুলো আছে, 84 ট্রিলিয়ন যে সেল গুলো আছে, সে যখন বিক্ষিপ্ততা আসবে, এবং তখন আপনি স্থিরভাবে আপনি থাকতে পারবেন না, রাত্রে ঘুম আসবে না, তখন আপনার মধ্যে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হতে পারে, এবং সেখান থেকে রোগ এবং অন্যান্য জিনিসও আপনার মধ্যে আসতে পারে। যার জন্য এই নীরবতা, অর্থাৎ শান্ত হওয়ার উপরে অন্য কোনো মেডিসিন নেই। যে কেউ আপনার নীরবতা বুঝতে পারে না, সে সম্ভবত আপনাকেও বুঝতে পারবে না, রাইট? যে আপনি চুপচাপ বসে আছেন, কথা বলতেছেন, সে বুঝতেছে না, দ্যাট পারসন ইজ নট ফর ইউ। দেখেন কিভাবে সে পাহাড়ের চূড়ায় বসে আছে একটা স্টুলের মধ্যে, এবং দেখার চেষ্টা করছে দিগন্তকে। ভালো করে খেয়াল করেন, পিথাগোরাস আবার কি বলতেছেন, অর্থহীন কথার চেয়ে নীরবতা অনেক ভালো। আজকের আলোচনাটার মধ্যে আমরা একটা জিনিস আপনাদের বলার চেষ্টা করতেছি। এগুলা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে আমি জিনিসটা সাজিয়েছি, যেটা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আপনাদের প্রত্যেকের চিন্তা চেতনার যে ওয়েভলেন্থ যেটা আছে, সেখানে আপনারা নিজেদের যদি এটাকে রিপিটেশন করেন, আপনারা কিন্তু অনেকগুলো পথ আপনারা পাবেন, এবং সেখান থেকে আপনারা উপকৃত হতে পারবেন। এরপর আবার কি বলছে, চিৎকার করে যে কথাটা বলা যায় না, নীরব থেকে সে কথাটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায়। এটা হলো নীরবতারই আসল সৌন্দর্য। আমরা প্রায় শেষের দিকে চলে আসতেছি। এখানে বিউটিফুল জিনিস দেখাচ্ছে, ইউর লাইফ ইজ এ ওয়ান্ডারফুল ডেমনস্ট্রেশন অফ দ্য ম্যাজিক দ্যাট হ্যাপেন্স ওয়েন সাইলেন্স স্পিক
and the Patience Act. আমাদের বিষয়গুলো হচ্ছে কি জানেন, আমাদের বিষয়গুলো হচ্ছে যে আমরা এই এক একটা স্লাইডকে নিয়ে যদি গভীরভাবে চিন্তা করে আমরা যদি সেটাকে রিফ্লেক্ট করতে পারি, আমি যে কথাটা এর আগেও বলেছি, রিফ্লেক্ট করতে পারি, তাহলে দেখবেন যে আমাদের মধ্যে পরিবর্তন আসা শুরু হয়েছে। তা না হলে আমরা যে এই যে প্রতি বুধবারে একটা ঘন্টা করে সময় আমরা যে দিচ্ছি, এখান থেকে ইন্টারাকশন যদি হতো, এই জিনিসটা আমাদের পরে আলোচনার পরে আমরা করব, তাহলে কিন্তু আমরা ঘরে যখন ফিরে যাব তখন আমরা উইল বেনিফিটেড ফ্রম দেয়ার। Your level of peace is directly related to the level of intimacy you have with your inner compassion. আপনি কথাটা একটু ভালো করে খেয়াল করেন, your level of peace, আপনার শান্তির লেভেলটা directly related to the level of intimacy of you have with your inner compassion. তার মানে আপনার মনের যে শান্তিটা, এই সাথে যে ইন্টিমেসি হচ্ছে যে গভীর সম্পর্কটা আপনার ইনার সেলফ যেটাকে বলা হয়, আত্মার সাথে গভীরভাবে, এবং এটা করার জন্য, শান্তি করার জন্য, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সাইলেন্ট ইজ দ্য কি ফ্যাক্টরস। আর আমি আর বেশি এর মধ্যে যাচ্ছি না, সাবজেক্টগুলো অনেক বড়, সময় অনেক দূর চলে গেছে। আমরা এরপরে লাস্ট এটা বলার শেষ করতেছি। আমি এই শেষ করার আগে আপনাদের বলেছিলাম যে আপনার কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আমরা শেয়ার করব, যে জিনিসটা আপনার এই অভ্যাসগুলো যদি আপনারা করতে পারেন, তো আপনাদের কালকের থেকে যদি আজকে থেকে যদি প্র্যাকটিস করতে পারেন, কালকের থেকে আপনি একটা নতুন মানুষ হিসেবে আপনারা নিজেকে খুঁজে পাবেন। যেমন আমাদের অনেকেরই অভ্যাস আছে, যে আমি 5টা পয়েন্ট আপনাদের বলতেছি। একটা হচ্ছে যে আমাদের কিন্তু এই যে আরাম আয়েশ, সকালে ঘুম থেকে উঠা, ওয়েকিং আপ আর্লি, যদি আপনি করতে পারেন সকালে, আমাদের অনেকেরই অভ্যাস আছে আমরা উঠতে পারি না, ইচ্ছা করে একটু ঘুমাই, আপনি অ্যালার্ম দেওয়ার পরে আমরা শুয়ে থাকি। আপনি এটা যদি করতে পারেন, তখন আপনি দেখবেন যে ওই ভোরে যখন আপনি উঠবেন, এই কোয়াইট সময়টা, এই যে আমরা যে আলোচনা করলাম নীরবতা, এই কোয়াইট সময়টা আপনাকে কিন্তু অনেক কিছু দিতে পারে। তখন ঘুমের থেকে উঠে একটু লাইট এক্সারসাইজ, আপনি যদি বডিকে স্ট্রেচিং করেন অথবা মেডিটেশন করেন, অথবা সূর্য উঠাতে আপনি দেখেন, আপনি বিশ্বাস করতে পারবেন না, পুরো দিনটা আপনার চমৎকার যাবে। আমরা জানি কিন্তু এই কথাটা, আপনি লিখে নেন যে সকালে যে কোনো ভাবেই হোক আমরা ধীরে ধীরে সূর্য উঠার আগে আমরা ঘুমের থেকে উঠবো। আমাদের কি হয়ে গেছে, আমরা লেট নাইট ঘুমানোর অভ্যাস আমাদের মধ্যে হয়ে গেছে। আমাদের দায়িত্ব এবং সবকিছু যেন রাত্রেই যেন হয়ে আসে। 1 নাম্বার, ওয়েকিং আপ আর্লি। 2 নাম্বার হচ্ছে ডেইলি এক্সারসাইজ, এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি 10 মিনিট করেন, হালকা ভাবে ফ্রি হ্যান্ড করেন, কিন্তু এটা আপনার করতে হবে। এই জিনিস যদি করেন, আমি এবার দিচ্ছি আপনার নিজের জন্য, আপনার জন্য কিছু টিপস দিচ্ছি, এবং আমিও চেষ্টা করব, এটা আজকে আমি পেয়েছি, এই জিনিসটা পেয়েছি, বাট জাস্ট ইট ক্লিক টু মি, এবং আমি মনে করলাম যে জিনিসটা আমাদের এই বন্ধুদের সাথে আমরা শেয়ার করতে চাই। এটা ডেইলি এক্সারসাইজ বলতে হ্যাভিলি আপনি বডি বিল্ডিং করার কোনো প্রয়োজন নেই। লাইট হ্যান্ড, ফ্রি হ্যান্ড, আপনি যতটুকু পারেন, প্রয়োজনে আপনি 15 মিনিট 20 মিনিটও হেঁটে আসেন, সেটাও আপনাকে দিবে। জার্নালিং, অর্থাৎ আপনার জীবনে আপনার যে কি ঘটনা আপনার ঘটছে, অথবা আপনি কি করতে চান আজকের দিনের জন্য, এই থিংস টু ডু, এই পয়েন্টগুলো আপনি নোট করে রাখবেন, এবং এইটা নোট করবেন একটা, যে আজকে কি করবেন, আর গতকালকের আপনার অ্যাচিভমেন্ট গুলা কি কি আপনার ছিল, ভালো সময় ছিল, এইটা যদি আপনি করেন, তাহলে আপনার কৃতজ্ঞতা বোধটা যখন মনের মধ্যে আসবে, এই মনটা সাবকনশিয়াস মাইন্ডকে একটা সুদিং কন্ডিশন, অর্থাৎ প্রশান্তি আপনাকে দিবে, এবং দেখা যাবে যে বাই ডিফল্ট আপনার মধ্যে অস্থিরতা কমে গেছে। এরপরে মাইন্ডফুল ইটিং, অর্থাৎ চিন্তা ভাবনা করেই আপনার তৃপ্তি সহকারে আপনি যাই কিছু খান, তৃপ্তি সহকারে সময় মতো খান। আর 5 নাম্বারটা হচ্ছে আপনার কাজ হবে এই যে আমরা যে লিমিটিং দ্য স্ক্রিন টাইম, এই যে আমরা টেলিভিশনের সামনে হোক, ল্যাপটপের সামনে হোক, মোবাইলের সামনে হোক, এটার থেকে আমাদের প্রতিদিন আমরা কিছু কিছু করে সময় আমরা কমিয়ে আনবো। আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কমসে কম 2 ঘন্টা আগে মোবাইল অথবা এগুলোর ডিসকানেকশন আমাদের করতে হবে। আর এই ছিল
আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়, এবং শেষ পর্যায়ে লাস্ট কোটেশনটা আপনাদের পড়ে শোনাচ্ছি। In the long run, the most unpleasant truth is a safer companion than a pleasant falsehood. আপনার যদি আপনি যেটাই করেন না কেন, সত্যি হচ্ছে আপনি যেটাই আপনি করেন এটা যেন নিরাপদ অবস্থায় আপনি আপনার লাইফকে লিড করতে পারেন। কিন্তু আপনার যে আরামদায়ক জীবন, যেটার মধ্যে আপনি অস্বচ্ছ জীবন ব্যবস্থা নিয়ে আরাম বলতেছেন, তার থেকে কিন্তু আপনার এই যে আপনার জীবনের সত্যটা যে সেটা যদি আপনি ডিফিকাল্টিজের মাঝখান দিয়ে যদি আপনি পাস করেন, সেটা আপনার জন্য সেফার হবে, ইনস্টেড অফ যেটা হচ্ছে ফলস, যেটা মিথ্যা ভাবে আপনি যে খুশি হওয়ার চেষ্টা করছেন সেখান থেকে বের হয়ে আসা আমাদের চেষ্টা করতে হবে। আমি জানি না আজকে আপনাদের কিভাবে কতটুকু দিতে পেরেছি। এইটুকু ছিল আজকে আমার আলোচনার মুখ্য বিষয়। এ বলে আজকে আমি শেষ করছি। ধন্যবাদ।